শিল্পীরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের জন্য প্রয়োজনীয়, কারণ সহজ সরল পশ্চিমবঙ্গবাসী যারা শিল্প এবং শিল্পী প্রিয়, তারা ওদের দেখলে মনে করে যে এই দলটা বোধহয় অতটা খারাপ নয় যতটা বিরোধীরা বলছে। এইভাবে ঠকিয়েছেন। এই এতটুকু কাজেই প্রয়োজনীয়, আদারওয়াইজ নয়। তো এই কারণেই কিন্তু কুণাল ঘোষ যে কথাটা বলেছে এটাই তৃণমূলের কথা। তৃণমূলের বিভিন্ন অন্যায় দেখে যে শিল্পী, লেখক, কবি যারা চুপ করে থেকেছেন তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। যদি মুখ খুলে আপনি পশ্চিমবঙ্গে যা ঘটছে সেই সত্যি কথাটা বলেন, তখনই আপনি বিরাগ ভাজন, তখনই আপনার পেটে লাথি মারার কথা হবে। 2021-এ আমার কাজ কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলের এই মুহূর্তে সেনাপতির নাম রাজীব কুমার। আপনার পিসিমনের মিথ্যে রাজনীতি বেশি দিন চলবে না। বর্ডার সিকিউরিটি ফোর্সকে যদি কেউ দোষারোপ করেন, তার মানে তিনি দেশের জওয়ানদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তাদের অনেস্টি নিয়ে প্রশ্ন তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেস্টি নিয়ে কথা বলতেন, তাহলে সবার আগে বলতেন যে গুলশান কলোনি ভেঙে দাও কসবাতে। ত্রিপুরা বলুন, আসাম বলুন, সেইখানে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এবং উগ্রবাদীদের। আর পশ্চিমবঙ্গে মমতা পুলিশ, মানে আপনার পিসি পুলিশ, গ্রেপ্তার করে না। গ্রেপ্তার করে অন্য রাজ্যের পুলিশ। আপনার পুলিশ বসে বসে আরজি করে তথ্য প্রমাণ লোপাট করে। কাকুর পেসমেকারের ব্যাটারি খারাপ, কাকুর বাবা কি ব্যাটারি ব্যবসা করতে? নিজের বুকে হাত দিয়ে ওপর থেকে পেসমেকারের কি খারাপ নিজেই বলে দিচ্ছে। কুণালের সেই সেনাপতি তার বক্তব্যকে সমর্থন করলেন না, একদম জোর দিলেন ব্যক্তি স্বাধীনতায়। কি বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার সেনাপতি জানি না, তবে তৃণমূলের এই মুহূর্তে সেনাপতির নাম রাজীব কুমার। দেখুন, এই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একটা মতানৈক্য দেখতে পাওয়া যাচ্ছে, অনেকে মনে করছেন যে তাহলে কি গন্ডগোল হয়ে গেল। আবার বলছি যে তৃণমূলের সেনাপতির নাম এই মুহূর্তে সুব্রত বক্সিকে সরিয়ে দিয়ে নাম লিখে দিন আইপিএস, যিনি আইএস এর চেয়ারে কিভাবে বসেছিলেন কে জানে, রাজীব কুমার। যে রাজীব কুমার সিবিআইয়ের হাতে অ্যারেস্ট যাতে না হন, মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগেছিলেন। তাই 2026-এ তৃণমূলের বিদায় আসন্ন দেখে পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যে নিরাপত্তার আশ্বাস দিয়ে বারুদের স্তূপের ওপরে বসিয়ে মিথ্যেভাবে প্রেসমিট করছেন রাজীব কুমার এবং অন্যান্যরা। তো যাই হোক, পশ্চিমবঙ্গের শিল্পীরা বরাবরই তৃণমূলের ভোট জোগাড় করবার ঘুঁটি, এর বাইরে কোনোভাবেই তারা শিল্পীদের সম্মান করেন। এটা স্পষ্ট হয়ে গিয়ে সামনে চলে এসেছে। পশ্চিমবঙ্গের পরম্পরা মেনেই স্বাধীনতার আগে থেকেই পশ্চিমবঙ্গে মানুষ শিল্প এবং শিল্পী প্রিয়। বহু সামাজিক আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের কথা অনেক সময় যখন মানুষ কড়া রাজনৈতিক ভাষণের মাধ্যমে বুঝতে পারেন না, সেই সময় এটা ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে হয়ে আসছে। শিল্পী, লেখক, কবি, যারা ইন্টেলেকচুয়াল, পড়াশোনা জানা মানুষ, ডাক্তারবাবুরা, শিক্ষকেরা বা সমাজের বিভিন্ন মানুষ যারা রয়েছেন, তারা সহজ সরল কথায় রাজনেতাদের ওই কথাটাকেই সোজা করে মানুষের কাছে তুলে ধরতেন। তাই সারা ভারতবর্ষে অনেক রাজ্যে কম থাকলেও শিল্পী, লেখক, কবি, অধ্যাপক, শিক্ষা জগৎ এবং রাজনীতি এবং মানুষ, সেই যোগাযোগটা একটা ব্রিজের মতো ছিল। এই কালচারাল, ইন্টেলেকচুয়াল, এডুকেশনিস্ট যারাই ছিলেন তারা এই সংযোগটা পালন করতেন। সেই পরম্পরা রয়ে গেছে। এটা নতুন কোনো কিছু নেই। সমস্ত জীবিকার মানুষ রাজনীতিতে আসবেন, শিল্পী মানে তারা কোনো কিছু বোঝেন না এমনটা নয়। এবার তৃণমূলের পাল্লায় পড়ে বেশ কিছু শিল্পী রয়েছেন যারা নিজের পাড়াকে ঠিক করে চেনেন না, সমাজকে ঠিক করে চেনেন না। অনেকেই রয়েছেন যারা কোনোদিন কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িয়ে থাকেননি। এরকম প্রচুর মানুষ আছেন। শুধু শিল্পী বলে দোষ দিলে হবে না। যে শুধু নিজের নিয়েই ভাবে ব্যবসা করব, চাকরি করব, আমার সন্তান, আমার বাড়ি ভালো থাকবে, বাকিরা বুঝে নেবে। কিন্তু এই শিল্পীদের যাদের নিয়ে এসে তৃণমূল রিপ্রেজেন্ট করেছে, তাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের এমন স্টেটমেন্ট মানুষকে, শিল্পীরা যে
মিনিমাম পড়াশোনা করেছে, তারা যে সমাজ চেনে জানে, সেই ধারণাটাকে পাল্টে দিয়েছে। তো তাই অনেকে বলে ফেলেন এই কথাগুলো, কি আসার দরকার, না জেনে, নিজের রাজ্যের ইতিহাস না জেনে, পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলার ইতিহাস না জেনে, সেখানে শিল্পীদের ভূমিকা কি, তারা কতটা রাজনৈতিক না জেনে। যাই হোক, এর আগে কুণাল ঘোষকে দেখেছিলাম, কুণাল ঘোষ এবং দেবাংশু মৌসুমী ঘোষ বলে আমাদেরই একজন অভিনেত্রী বন্ধুকে তার চেহারা নিয়ে, শরীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় জঘন্য আক্রমণ, হাসি মজাক করেছে। চোর জোচ্চোর ভোটে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের শিল্প ও শিল্পপ্রিয় মানুষ যারা ভোটার, তারা যখনই দেখেন তৃণমূলের মঞ্চে চোর দাঁড়িয়েছে কিন্তু শিল্পীরা উপস্থিত হচ্ছেন, তারা গান গাইছেন, কবিতা বলছেন, ডায়লগ বলছেন, তারা তো চোর জোচ্চোর নয়, তাহলে তারা যখন এই মঞ্চে দাঁড়িয়েছে তাহলে বোধহয় লোকটা বাপু যতটা খারাপ ততটা খারাপ নয়। এইভাবে ঠকিয়ে প্রচুর ভোট কিন্তু তৃণমূল লুট করে নিয়ে চলে গেছে, মানুষকে বোকা বানিয়ে। এবার তারপর কিন্তু তৃণমূলের বিভিন্ন অন্যায় দেখে যে শিল্পী, লেখক, কবি যারা চুপ করে থেকেছেন তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। আর যদি মুখ খুলে আপনি পশ্চিমবঙ্গে যা ঘটছে সেই সত্যি কথাটা বলেন, তখনই আপনি বিরাগ ভাজন, তখনই আপনার পেটে লাথি মারার কথা হবে। 2021-এ আমার কাজ কেড়ে নেওয়া হয়েছে, এটা প্রথম। কালো ব্যাচ লাগিয়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বাস ব্রাদার্স আমার টেকনিশিয়ান ভাইদের মিছিল করিয়েছিল আমার বিরুদ্ধে। আর যারা মিছিলে হাঁটছেন আমার বিরুদ্ধে, সেই টেকনিশিয়ান ভাইরাই আমায় ফোন করে বলেছিল, রুদ্রদা তোমার এগেনস্টে মিছিল করাচ্ছে, না হলে কার্ড কেড়ে নেবে, আমাদের কাজ করার ক্ষমতা চলে যাবে, কিছু মনে করো না। আজকে সেই সময় প্রচুর বন্ধুরা চুপ ছিলেন আমার। তারপর যখন এই কদিন আগে ডিরেক্টরদের গন্ডগোল হলো, ইন্ডাস্ট্রি বন্ধ থাকলো, বিভিন্ন পরিচালকেরা তারা কাজ করবেন কি করবেন না টেকনিশিয়ানরা ঠিক করে দিচ্ছে বলে স্বরূপ বিশ্বাসের ইচ্ছা টেকনিশিয়ানদের মুখ দিয়ে চাপিয়ে দেওয়া হলো, তখনও কিন্তু অনেকে চুপ থাকলেন। আর এখন আরজিকর কাণ্ডের পর যখন প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা যখন জাস্টিস ফর আরজিকর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নারী হয়ে গিয়ে, পুলিশ মন্ত্রী হয়ে গিয়ে যারা গান গাইছে, স্লোগান দিচ্ছেন, তাদের জেলে পুরে দিচ্ছেন, খুনের ধারায় মামলা দিচ্ছেন, মারধর করছেন, মোবাইল কেড়ে নিচ্ছেন। তৃণমূল এবং পুলিশ মিলে করেছে, আমরা সবাই জানি। শিল্পীরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের জন্য প্রয়োজনীয়, কারণ সহজ সরল পশ্চিমবঙ্গবাসী যারা শিল্প এবং শিল্পী প্রিয়, তারা ওদের দেখলে মনে করে যে এই দলটা বোধহয় অতটা খারাপ নয় যতটা বিরোধীরা বলছে। এইভাবে ঠকিয়েছেন, এই এতটুকু কাজেই প্রয়োজনীয়, আদারওয়াইজ নয়। তো এই কারণেই কিন্তু কুণাল ঘোষ যে কথাটা বলেছে, এটাই তৃণমূলের কথা। একটা কথা জিজ্ঞেস করুন, কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতানৈক্য যেরকম আপনি ব্যাখ্যা করলেন, এ প্রসঙ্গে বলবো, সীমান্ত দিয়ে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে চুপ করে থাকেন, মাঝে মাঝে কথা বলেন। এই এত যে চুরি, জোচ্চুরি, দুর্নীতি, লুট হলো, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো এই যে রাস্তায় বসে রইল, সেই সময় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট পায়নি। তাই এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টটাকে অতটা বেশি গুরুত্বের চোখে আমি দেখছি না, যতটা পরিষ্কার চোখে দেখছি কুণাল ঘোষের মতো লোকেরাই যারা বেশি রয়েছেন, তারা লগ্নজিতাকে বয়কট করুন। রুদ্রনীল ঘোষকে আগে বয়কট করা হয়েছিল। শুধু আমি লগ্নজিতা, তারপর সোহিনী সরকারের নামেও শুনছিলাম কি সব, কে বাম করে কে বিজেপি করে নয়, কে সত্যি কথা বলে দিচ্ছে বা সত্যির পক্ষে আওয়াজ তুলছে, তিনি তৃণমূল দল করলেও তৃণমূল থেকে তাকে বয়কট করা হতো, এটা তৃণমূলের নিয়ম। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তাদের দলে, তার কোনো ভ্যালু নেই। তার পিসিমণি যিনি তৃণমূলের নেত্রী, তিনি একবারও বলেছেন কি? তিনি সরকারিভাবে পরিষ্কার বলেছেন, দলনেত্রী হিসেবে বলেছেন এই কুণালদের, কারণ তিনি এই থিওরিতেই বিশ্বাস করেন। যে কারণেই তৃণমূলে অন্তত আমার দেখা 2-3টে লোক তো রয়েছে যারা অন্ধ তৃণমূলের ফ্যান। তৃণমূল চুরি করলেও তৃণমূল ভালো, তৃণমূল খুন করলেও ভালো, যারা এই ইন্ডাস্ট্রি থেকে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে বা শিল্প জগতে কাজ করে নিজের পেটের ভাত জোগাড় করেন, অরূপ স্বরূপ বিশ্বাস করে না। তাদের অন্য ধান্দা, অন্য ব্যবসা, অন্য ইনকাম আছে। তাই তাদের
সাহিত্য জগৎ, সিনেমা জগৎ, শিল্প জগৎ সম্পর্কে বিন্দু মাত্র আগ্রহ নেই। এদের কাউকে পুরস্কার দিলে পাবলিক খুশি থাকে যে আমরা শিল্পের পক্ষে আছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাটাকে নিয়েই চলতে চায়। তো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের কি হলো? দেখুন, ওদের দলের একটা পরম্পরা আছে, জন্মদিনে দলের জন্মদিন 1 তারিখ হয়ে গেল, আরাবুল শওকত গালাগালি মারামারি করল। এটাই তো পরম্পরা, এটাই তো তৃণমূল। যদি মারামারি না হতো তার মানে দলটা শুধরোচ্ছে, তার মানে দলটা ঠিক নেই, উঠে যাবে, তারা এমনিই উঠে যাবে। যে জায়গায় তারা নিয়ে যেতে চলেছে একে অপরকে মারধর করে। এই তো কালকেই আরেকজন খুন হয়ে গেলেন তৃণমূলের নেতা। তা তৃণমূলের রাজত্বে এর আগেও একাধিক নেতাকর্মী খুন হয়েছেন তৃণমূলের হাতে। টাকা, ক্ষমতা, এই দুটোর জন্য তৃণমূল পারে না এমন কিছু নেই। কোনো মন্ত্রীর সঙ্গে ওদের কোনো মন্ত্রী বা কোনো নেতার সম্ভাব নেই যদি না টাকার লেনদেনে ভাগ থাকে। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে গরু পাচার থেকে কয়লা পাচার সীমান্ত দিয়ে কিভাবে হয়, এ প্রশ্ন এর আগেও তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল শাসক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একদম জঙ্গি ইস্যুতেও বিএসএফ নিয়ে তোপ দাগলেন তিনি। বস্তুত রাজ্য থেকে ইতিমধ্যেই যে গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি, এই নিয়ে কম সরব হননি আপনারা বা অন্যান্য বিরোধীরা। বিশেষ করে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সবের পেছনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন সেই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে একদম বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ করে তিনি বলছেন, এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কি বলবেন? দেখুন, পিসির সিলেবাসে চলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারের জায়গায়। আমি ওনাকে বলবো, এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন ভাই। আপনার বয়স অনেক কম, সামনে ভবিষ্যৎ রয়েছে। যদি রাজনীতি করতে হয়, আপনার পিসিমনের মিথ্যে রাজনীতি বেশি দিন চলবে না। বর্ডার সিকিউরিটি ফোর্সকে যদি কেউ দোষারোপ করেন তার মানে তিনি দেশের জওয়ানদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তাদের অনেস্টি নিয়ে প্রশ্ন তুলছে। একটু ম্যাপ নিয়ে পড়াশোনা করতে বলবো। পোরাস বর্ডার, আবার বলছি ছিটমহল কনসেপ্ট। ভারত বাংলাদেশের মধ্যে অনেকটা জায়গা রয়েছে যেখানে আপনার দল আপনার সরকারি মিটিং করে এই সমস্যার সমাধান করে সঠিকভাবে জমি দিতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পিসিমণি চাইছেন এখনো কিছু জালি ভোটার ঢুকুক, পশ্চিমবঙ্গ মরে যায় মরে যাক, আমি তো অন্তত চেয়ারে থাকবো। এবং ঢুকে পড়ার পর ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেস্টি নিয়ে কথা বলতেন তাহলে সবার আগে বলতেন যে গুলশান কলোনি ভেঙে দাও কসবাতে, সল্টলেকে রাজারহাটে যেখানে রোহিঙ্গারা ছেয়ে গেছে, বাংলাদেশিরা অবৈধরা ছেয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলতেন। উনি যখন সেই কথাটা বলেননি, তিনি বললেন ঢুকলো কি করে? একটা ডাকাত কোনোভাবে ঢুকে আপনার বাড়িতে বসে চা খাচ্ছে, আপনি তার সঙ্গে গল্প করতে করতে বলছেন আচ্ছা ও ঢুকলো কি করে, চাটা খাওয়াচ্ছেন আপনি। তাহলে সব থেকে বড় অপরাধকে প্রশ্রয় কে দিচ্ছে? কারা দিচ্ছে? তৃণমূল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যুক্তি দুর্বল হয়ে গেছে। নতুন কোনো সঠিক পোক্ত যুক্তি নিয়ে কথা বলুন, নাহলে আপনার দলের দিকেই আঙুল উঠবে এবং আপনি চুপ করেছিলেন কেন সেই দিকে আঙুল উঠবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই স্পেসিফিক বলে দিচ্ছেন যে বেশিরভাগ জঙ্গি তো ত্রিপুরা অসমের মতো জায়গা থেকে ধরা পড়ছে। ত্রিপুরা এবং অসমের তো আর বিজেপি শাসিত মানে তৃণমূল শাসন করে না, সেটা বিজেপি শাসিত রাজ্য এবং ডাবল ইঞ্জিন সরকার। অসমের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করেন? ওরাই বলে ঘুষপেটিয়া, উল্টো লটকা দুঙ্গা, কাকে ঝোলাল? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার বলবো, আপনাকে বেশ ছিমছাম দেখতে হয়েছে। আপনার কথা বোধহয় ছিমছাম এবং স্মার্ট হওয়া উচিত, পিসির মতো ওল্ড সিলেবাসে নয়। লোকে তো বলে আপনি পিসির সিলেবাসের থেকে অন্য কোনো সিলেবাসে যাওয়ার কথা প্রায়শই ভাবেন নিজের টিম নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরাতেও বর্ডার রয়েছে বাংলাদেশের। কেমন মুশকিলটা হলো, ত্রিপুরা বলুন আসাম বলুন, সেইখানে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এবং উগ্রবাদীদের। আর পশ্চিমবঙ্গে মমতা পুলিশ মানে আপনার পিসি পুলিশ গ্রেপ্তার করে না, গ্রেপ্তার করে অন্য রাজ্যের পুলিশ। আপনার পুলিশ বসে বসে আরজি করে তথ্য প্রমাণ লোপাট করে। কেমন? এটা বিরাট তফাৎ না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর নিশ্চয়ই আপনি আর বলবেন না কখনো ভুল করে, এই কথাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। পিসি সিলেবাস থেকে বেরিয়ে আসেন, চেহারার মতো বুদ্ধিটাও ঝকঝকে হবে। বাটেঙ্গে তো কাটেঙ্গে,
স্লোগানে বাংলা জয় করতে পারবে কি দ্রুততা বিজেপি? কারণ আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের যে নির্বাচন ছিল সেখানে বিজেপির কিন্তু স্লোগান ছিল যা বহুল জনপ্রিয়, এক হে সাথ হে তো মুমকিন হে। তো এখানে পরবর্তীতে যোগী আদিত্যনাথ তার বিরোধিতা করে বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখেও এই স্লোগানেরই পুনরাবৃত্তি শুনতে পেলাম। ক্ষমতায় আসতে কি হিন্দু ভোটে ভর শুভেন্দু অধিকারী? বাটেঙ্গে তো কাটেঙ্গে কোনো হিন্দু কথা নয়। আমরা যতই ছড়িয়ে ছিটিয়ে থাকবো, আমরা যতই ভিন্নতার জায়গায় যাব, ঐক্যমত্যে আসবো না, যে কোনো ক্ষেত্রে আপনার অফিস বলুন, আদালত বলুন, জীবিকা বলুন, পড়াশোনা বলুন, যে কোনো ক্ষেত্রে যত আমরা বিচ্ছিন্ন হব তত বেশি আমাদের কাটতে সুবিধা হবে, আলাদা করতে সুবিধা হবে, সরিয়ে দিতে সুবিধা হবে। অত্যন্ত প্রাসঙ্গিক যোগীজি এই কথাটা বলেছেন। এই কথাটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, আমাদের পরিবারকে এক রেখে দেওয়ার ক্ষেত্রে অন্তত এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে একটা উগ্র মুসলিম মৌলবাদ বাংলাদেশ, পাকিস্তান এবং এই ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির এবং সিপিআইএম এর মোহাম্মদ সেলিমরা প্রচার করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে বাঙালির চোখ খুলে গেছে। তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন। আমরা জানি যে আমরা যত আলাদা হয়ে থাকব তত আমাদের দেশের ক্ষতি, পশ্চিমবঙ্গের ক্ষতি, পশ্চিমবঙ্গের গরিমার ক্ষতি। পশ্চিমবঙ্গের খবর আমরা চাল ডাল, চাকরি, রেশন, ওবিসি সার্টিফিকেট, আবাসের ঘর, এই চুরির খবরে দেখতে চাই না। কোন জঙ্গি ধরা পড়লো কাশ্মীর থেকে, কোন উগ্রবাদীরা ধরা পড়লো, আর পশ্চিমবঙ্গের পুলিশ বসে বসে অভিজ্ঞা বিরূপক্ষকে ব্যস্ত রয়েছে আইপিএসরা কে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সেই সমস্ত মিথ্যে কথা বলতে, বা অভয় বা তিলোত্তমা বোনের মৃত্যুর দাম নিয়ে তার বাবা মায়ের সঙ্গে দর কষাকষি করে মিথ্যে আবরণে মানুষকে ভুল বোঝাতে। আমরা চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গের খবরটা বড় হয়ে অন্যরকমভাবে ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে ছড়া। যতদিন তৃণমূল রয়েছে ততদিন এটা সম্ভব নয়। রুদ্র, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। একটা প্রশ্নের সাথে একটা সংযোগ করে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে 24 লোকসভা নির্বাচনের ফল বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির 7% ভোটের ফারাক হয়েছে। আর সেই ফারাক দূর করতে হিন্দু ভোটকে হাতিয়ার করছেন শুভেন্দু অধিকারী। 2026 সালে কোন পথে বিজেপি ক্ষমতায় আসতে পারে সেই অঙ্ককে কোথাও গিয়ে তার কাছে পরিষ্কার। কারণ মুসলিম শুভেন্দু অধিকারী একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে মুসলিম ভোট নয়, হিন্দুদের একাট্টা করতে হবে। যেমনটা আপনি নিজেও বললেন যে পরিবারের সবাইকে একাট্টা করার কথা। 2024 সালের জুলাইয়ে দলের কার্যকারিণী বৈঠকে তিনি বলেছিলেন যারা বিজেপিকে ভোট দেয় না তিনি অন্তত নেই তাদের পাশে। বলেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ নয়, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে। কি বলবেন? দেখুন, সম্মানীয় বিরোধী দলনেতা তিনি যেখান থেকে জিতেছেন, নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, সেখানে তো অর্ধেকের মতো মানুষই মুসলমানের। সেই ভোটে তো শুভেন্দুবাবু জিতেছেন। তাহলে জো হামারে সাথ मैं उनका साथ, এই কথায় কি তিনি শুধুমাত্র তার স্বার্থ দিয়েছেন হচ্ছে হিন্দু মুসলমান সবাই? তিনি যেখান থেকে জিতেছেন, যে বিধানসভা থেকে, রেকর্ড তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে। আজকে সেখানের মুসলমান সমাজ শুভেন্দু অধিকারীর পাশে ছিল, তাই শুভেন্দু অধিকারী জিতেছেন। এবং শুভেন্দু অধিকারী একজন বিধায়ক হিসেবে, একজন নেতা হিসেবে তাদের সুখ দুঃখে থাকেন না, তিনি আছেন। সংকীর্ণতার জায়গা থেকে আমাদের ভাবনাটাকে স্পষ্ট করে দেখতে হবে বাস্তবটা কি। তিনি বলেছেন জো হামারে সাথ। কেন আমরা বলছি কথাটা? আজকে হিন্দুদের ওপরে এনআরসি কেন করতে বলা হয়েছে? যে আমার দেশের আসল জনগণ কারা আমি জানবো না? উগ্রবাদীরা আমার জনগণ হয়ে যাচ্ছে, তৃণমূল ভোটার কার্ড করে দিচ্ছে বলে। পাকিস্তান, বাংলাদেশ, রোহিঙ্গা তারা ঘুরে বেড়াচ্ছে, নাশকতার কাজ করছে। এই জন্যই তো দরকার ছিল এনআরসি। আজকে সিপিএম চুপ হয়ে গেছে, তৃণমূল চুপ, ভুল বকছে, কংগ্রেসও চুপ। তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা বিভেদকামী চেষ্টা করছি, বলা হয়েছিল সিএ করতে। যারা সংখ্যালঘু হয়ে নিপীড়িত হচ্ছেন এই পাকিস্তানে, বাংলাদেশে বা পার্শ্ববর্তী রাষ্ট্রে, তিনি হিন্দু হন, বৌদ্ধ হন, নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশে কাদের নিদান হচ্ছে? কারা বর্ডার লাইনে এসে দাঁড়াচ্ছে? উত্তরবঙ্গে হিন্দু বৌদ্ধরা তারা দাঁড়াচ্ছে, খ্রিস্টানরা দাঁড়াচ্ছে, কারণ তাদের মারা হচ্ছে। এই কারণেই ছিল সিএ।
যারা এটার বিরোধিতা করেছিলেন তারা আজকে চুপ করে গেছেন আর তাদের মুখ ফ্যাকাশে। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা যেমন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবিকারী মানুষকে অফিসে, আদালতে, রাজনীতিতে, ঘরে, সব জায়গায় এটাকে ফিল করতে হবে। ঠিক তেমনই যে হামারে সাথ হাম উসকা সাথ, যে আমার দেশকে ভালোবাসে আমি তার সঙ্গে রয়েছে। শুধুমাত্র হিন্দুদের বাঁচাবার দায়িত্ব বিজেপির নয়। আজকে সেকুলারিজমের কথা বলে হিন্দু ধর্মকে অস্বীকার করা সিপিআইএম ধরা পড়ে গেছে মানুষের কাছে। সেকুলার মানে হচ্ছে ধর্মহীনতা না, স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। আজকে বিকাশ ভট্টাচার্যরা তারা গরুর মাংস খেয়ে সেকুলার প্রমাণ করেন, কিন্তু শুয়োরের মাংস খান না, নিজের ধর্মকে অসম্মান করেন। আজকে যা যা একগাদা চক্রবর্তী প্রচুর নেতা রয়েছে, সুজনবাবুরা, তারা নিজের ধর্মের পুজো করেন না, তারা নিজের ধর্মের লালন করেন না। তার বাড়িতে ঠাকুরের ছবি দেখলে জিজ্ঞাসা করলে সাংবাদিককে বলেন ওই রেখে দিয়েছে কে জানো, তিনি ধরা পড়ে যান। এদের প্রত্যেকেরই বুকের ভেতরে লুকোনো পৈতে আছে। কেন এটা? তার কারণ হচ্ছে তারা কি হিন্দুদের বিরুদ্ধে? তার বাবা মা পরে আমি গর্বে কেন বলবো না যে হ্যাঁ আমি হিন্দু ধর্মের মানুষ? হিন্দু ধর্ম তো মারকাট করতে শেখায় না। হিন্দু ধর্ম তো ঘোড়ার পিঠে করে তরোয়াল হাতে পরিষ্কার অন্য ধর্ম, যে আমার ধর্মকে মানে না, আমার ঈশ্বরকে মানে না, যে জয় শিব, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ বলে না, তাকে আমার ধর্মে তো ভাষায় কোথাও কাফের লেখা নেই, তাকে দমন করার কথা লেখা নেই। তাহলে যে ধর্ম মানে এই ধরনের কড়া অনুশাসন বা লাল রক্তচক্ষু অন্য ধর্মের মানুষদের প্রতি দেখায় না, সেই ধর্মকে তো লালন করা উচিত। আমার ধর্মের রামকৃষ্ণদেব বলুন, বিবেকানন্দ বলুন, মা শারদা বলুন, শ্রী চৈতন্যদেব বলুন, আর বাকি যারা যারা যেই রয়েছে, তাদের মুখে সারাক্ষণ মানবতার কথা বলা হয়েছে। সেইটাকেই অস্বীকার করতে চেয়েছে সিপিআইএম। সেকুলারের মিথ্যে মানে তারা তৈরি করেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে সবাই চুপ, বাংলাদেশে সংখ্যালঘু নিধন চলছে, হিন্দু নিধন চলছে, আক্রমণ চলছে। সিপিএম একটা কথা বলেছে, বামপন্থীরা একটা কথা বলেছে, কিন্তু প্যালেস্তাইনে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়, এই বামপন্থীরা, এই সিপিএম এখানে মিছিল করেনি। তাহলে উদ্দেশ্য কি? সহজ সরল মুসলমান সমাজের ভোটটা যেটা ভয় দেখিয়ে তৃণমূল নিজের কাছে রেখে দিয়েছে, যারা এখনো সম্বিত ফিরে পাক আমি চাই, আমি ভোট দেওয়া মানে একটা সরকার ঠিক করা, একটা সরকারকে ঠিক করা মানে আমার রাস্তাঘাট, চাকরি, আবাস, জল, রেশন, জব কার্ড যেন আমি পাই। দেয় কে? বিজেপি সরকার একটা কোনো প্রকল্প কেউ দেখাতে পেরেছে যে হিন্দুর জন্য রয়েছে, মুসলমানের জন্য নয়, মুসলমানের জন্য রয়েছে, খ্রিস্টানের জন্য নয়? একমাত্র নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে চলা যে সরকার, সেই সরকার দিয়েছে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে, মা বোনেদের জন্য ইজ্জত ঘর বা শৌচালয়। তাই কংগ্রেস, তৃণমূল এবং এই ভণ্ড সিপিএম এর সবকটা কথা মিথ্যে হয়ে গেছে বলেই বিভিন্ন রাজ্যে তাদের প্রচার করা কোনো কথাকেই প্রান্তিক গরিব মানুষ, তিনি হিন্দু বা মুসলমান হোক, তারা পাত্তা দেয়নি। তারা দেখেছে যে গরিব মানুষের পাশে কোন সরকার দাঁড়াচ্ছে, সে কোন ধর্মের উপাসনা করে আমার কাজ না। একজন মুসলমান মানুষ তিনি কেন মেয়র আমরা তো বলবো না, আমরা মুখে বলতে চাই না। আমরা এমন রাষ্ট্রপতিকে দিয়েছি, বিজেপি দিয়েছে, যিনি পৃথিবীকে গর্ব করেছেন, তিনি তো মুসলমান ছিলেন। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে একজন লড়াকু মহিলা, যার আত্মত্যাগ, পরিশ্রম উদাহরণ হতে পারে জনজাতির মানুষের কাছে, দ্রৌপদী মুর্মুকে দিয়েছে। আমরা তো এটা নিয়ে বলবো না। সরকার হিসেবে আমাদের দায়িত্ব এক। আমি হিন্দু হতে পারি, আমার বাড়িতে পুজো হতে পারে, আমি হিন্দু ধর্মকে গর্ব নিয়ে বলবো, যিনি মুসলমান তিনি মুসলমান ধর্মকে গর্ব নিয়ে বলবেন। কিন্তু বিভেদের অঙ্ক কেন? এই বিভেদের অঙ্কটাকেই স্পষ্ট করে তৈরি করে হিন্দুদেরকে ভয় পেয়ে, নালে মিছিল করতো না সিপিএম। যারা প্যালেস্তাইনের মুসলমানদের দুঃখে কেঁদে বুক ফাটায়, বাংলাদেশের হিন্দু নিধন হয়েছে, একবারও মিছিল করেছে না, একবার একটা কথা বলেছে। আমি ওদের নিয়ে কথা বলতে চাই না। তো যাই হোক, তারা ধরা পড়ে গেছে, তো ফলত তারা আজে বাজে যুক্তি দিচ্ছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কূপে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তিনি কোনো লবি বরখাস্ত করবেন না, একদম লবি বরদাস্ত করবেন না। প্রকাশ্য বৈঠকে বোঝালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মধ্যে কোন লবির কথা বলছেন? কি সেই লবি? কারা আছেন সেই লবিতে? দেখুন, এটা তো বলতে পারবো না তিনি কোন লবির কথা বলেছেন। হবেই তার দলের কোনো লোকজনেরই কোনো লবি হবে, কারণ তৃণমূলের এক এক নেতা এক এক কথা বলেন, কোনো স্ট্যান্ড নেই। আসলে একটা দলের তো কোনো নিয়ম নীতি নেই, না শিক্ষানীতি, না স্বাস্থ্যনীতি, না বাণিজ্য নীতি, না শিল্পনীতি। নীতি একটাই নীতি আছে, দুর্নীতি। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টাইল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবাইকে দোষ দিতে শুরু করেন, তখন জানবেন নির্বাচন চলে এসছে। উনি প্রশাসনিক সভা করে বিভিন্ন রকম পঞ্চায়েত প্রধান তৃণমূলের, আচ্ছা এরা যে চোর, এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কোনো এক পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত কমিটি বা জেলা পরিষদ বা তৃণমূলের এমএলএ বা তৃণমূলের এমপি, তাদের কাকে খিস্তি গালাগাল করবে যে তোর জন্যই এই সর্বনাশ, তোর জন্য মানুষ দুঃখে আছে, এটা আসার সময় বলে দেন ফোনে, এবং তাকে শুনতে হয় এসে মাথা নিচু করে, ওটাই পুরস্কার। তারপর পেটি পৌঁছে যায় বাড়িতে, বিভিন্ন ধরনের পেটি পৌঁছে যায়, ঠিক আছে। এবং উনি খারাপ করা শুরু করেন। আমরা জানি যে 294টা কেন্দ্রে যা মানুষ ভুল করেছে ছেড়ে দিন, আমাকে দেখে ভোট দিন। এই আমাকে দেখে ভোট দিয়েছে লোকে, তারপর ওই চোরেরাই বসেছে, তারপর ঝেড়ে ফাঁক করে দিয়েছে, এবার আবার সর্বনাশ করেছে। আর প্রত্যেকবার ইলেকশন চলে এলে আমার পুলিশ খারাপ, আমি ভালো, পৃথিবীর সবাই খারাপ, আমি পুলিশ মন্ত্রী কিনা পুলিশ খারাপ, তাহলে অপদার্থ, ছেড়ে দিন। আপনি ভালো, আপনার প্রশাসনের আইএস এবং আইপিএসরা, তাদের একটা বড় অংশ তৃণমূলের জেলা সভাপতির ভূমিকা পালন করে, এলাকা থেকে তোলাবাজিতে এবং ক্রিমিনালদের রক্ষা করতে তারা কাজ করে, সবাই বলে। তাহলে আপনি পদত্যাগ দিয়ে, আরে আপনি নিজে জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছেন, আপনার জাস্টিস দেওয়ার কথা। আপনি প্রমাণ করেছেন যখন আপনি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে, তো তার মানে আপনার ওই চেয়ারে বসবার ক্ষমতাও হারিয়ে গেছে। আপনার এই মিথ্যে কথা, এই একই সিলেবাসে, দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী সিলেবাস পাল্টান, তৃণমূল নেত্রী দয়া করে সিলেবাস পাল্টান, নাহলে আপনার এই মিথ্যেটাকে লোকে ঢপ বলে ছোট করবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। কাকু, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি বলছেন যে পেসমেকারের ব্যাটারি খারাপ, এসএসকেএম বলছে ভুল। কোন রহস্য দানা বাঁধছে ক্রিটিক্যাল কেয়ারে? সোমবার তাকে প্রথমে এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছিল, এসএসকেএম সূত্রের খবর। সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকারের পরীক্ষা করানো হয়। এসএসকেএম এর পরীক্ষাতেও পেসমেকারের কোনো সমস্যা চিহ্নিত হয়নি। ঘটনাক্রমের প্রেক্ষিতে আরো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে পেসমেকারের সমস্যার দাবি ভুয়ো হলে কাকু সংজ্ঞাহীন হলেন কি করে? সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টে এ বিষয়ে আদালতকে কি জানানো হয়েছে, কি বলবেন? দেখুন, সবাই জানে এটা নাটক চলছে, এবং সেই নাটকের মধ্যে একটা অংশের ডাক্তারেরা জড়িয়ে, এটাও স্পষ্ট। পিজি যে পরিষ্কার তৃণমূলের নেতাদের ইডি সিবিআই চুরি জচ্চুরি থেকে বাঁচবার জন্য আঁতুর ঘর, বা এই বিভিন্ন পিজির মতো সরকারি হাসপাতালেরা এটা হতে দিয়েছেন পিজির বা এই ধরনের সরকারি হাসপাতালের কিছু অ্যাডমিনিস্ট্রেটর এবং কিছু ডাক্তার, যারা মিথ্যে রিপোর্ট লিখে দিচ্ছেন তৃণমূল থেকে কিছু পাওয়ার বিনিময়, বা তার স্ত্রী বা পুত্র খুন হয়ে যাবে তৃণমূলের হাতে তিনি যদি তৃণমূলের নেতাদের না বাঁচান। এটা সব মানুষই জানে। কাকুর পেসমেকারের ব্যাটারি খারাপ, কাকুর বাবা কি ব্যাটারি ব্যবসা করতে? নিজের বুকে হাত দিয়ে ওপর থেকে পেসমেকারের কি খারাপ নিজেই বলে দিচ্ছে। দেখুন, এইভাবে বেশি দিন বাঁচা যায় না। কিন্তু আমার খুব শঙ্কা আসছে যে উনি ইচ্ছা করে অসুস্থতার নাটক করলেন বলেই চার্জ ফ্রেমটা হলো না, একটু পিছলো, কিন্তু কতদিন? উনি তো গলা দিতে চাননি, গলা তো দিতেই হলো, কণ্ঠস্বর সবটাই হয়ে রয়েছে। এভাবে বাঁচা যাবে না, একটু ডিলে করা যেতে পারে, কিন্তু আমাদের দেশে বিচারটা কিন্তু হয়, ডিলে হলেও কিন্তু হয়। তো যাই হোক না কেন, কাকুকে বলবো সাবধানে থাকতে, জল ফল বুঝে খান। কাকুকে বলবো সাবধানে থাকতে, হাসপাতালে জল কল বুঝে খান। আর হ্যাঁ, নার্সের বেশি অন্য কেউ আসতে পারে, তখন পেসমেকার ভালো থাকলেও আপনার গলায় সমস্যা করে দিয়ে চলে যেতে পারে, তখন হয়তো কিছুই বলতে পারলেন না কোনোদিন, খুব খারাপ লাগবে। আপনার সুস্থতা কামনা করি।
রতুদা, আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুন বিরলতম ঘটনা। আদালতে এমনই দাবি করে ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানালো সিবিআই। এখানে কি খেলা শেষ হয়ে গেল? সংখ্যা বলুন। একদমই না, এটা লোয়ার কোর্ট। লোয়ার কোর্টের পর আসল জায়গা যেখানে চুলচেরা এবং কড়া বিচার হবে। অনেকের যেগুলো মনে হচ্ছে একে ডাকা হয়নি কেন, তাকে জিজ্ঞাসা করা হয়নি কেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে অনেককেই ডাকা হয়েছে যারা বাইরে বলেননি যে তারা কি কি বলে এসেছে। আমি কয়েকজনের থেকে এই খবরটা পেলাম এবং আরজি করের ভেতরেই কাজ করেন। ওখানে প্রচুর জুনিয়র ডাক্তারও আমার বন্ধু রয়েছেন, সিনিয়র ডাক্তাররাও আমার বন্ধু রয়েছে। অনেকেই বাইরে মুখ খুলতে চাননি লজ্জায়, ভয়েতে। কার ভয়, কিসের ভয় পশ্চিমবঙ্গে মানুষ থাকে তা আপনারা বিলক্ষণ জানেন, যেখানে জাস্টিস ফর আরজি কর বললে খুনের ধারায় মামলা দেওয়া হয়। তো যাই হোক না কেন, আসল জায়গা রয়েছে হচ্ছে হাইকোর্টে। আমাদের আবেগ বলছে রোজ শাস্তি হোক, রোজ ফলাফল বেরিয়ে যাক, এবং দোষীদের যারা যারাই রয়েছে তারা যেন কেউ বেঁচে না যেতে পারে। এটা আমরা সবাই চাইছি, আজকেই চাই। কিন্তু এটাও আমরা জানি যে বিচারটা হতে সময় লাগে, কারণ একটা বড় চক্র সরকারিভাবে অপরাধীদের সাহায্য করে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, জানিয়ে কেউই দ্বিমত নয়। তাই সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে প্রমাণ লোপাট হয়ে মুছে যাওয়ার পর আসা সিবিআইকে খড়ের গাদায় খুব সাবধানতার সঙ্গে সুচ খুঁজতে হচ্ছে। যার কারণ এরা এতটাই বুদ্ধিমান, এতটাই ব্রিলিয়েন্ট ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করতে, সেই জন্যই বুঝে পা ফেলতে হচ্ছে। অনেক কিছু জমা দেওয়া থাকলেও দেওয়া হচ্ছে না। আসল বিচার হাইকোর্টে রয়েছে, দোষীরা শাস্তি পাবেই, কারুর বাঁচবার উপায়।